কুবলা খান পার্ট 2 বাই স্যামুয়েল টেলর কোলরিজ। তো চলো বন্ধুরা, আমরা এবার সেকেন্ড পার্টটা দেখে নিই। তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে তোমরা পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো খুব সহজেই পেয়ে নাও। এবং লাইক এবং তোমাদের যে মতামত এবং যে কোনো কোশ্চেন তোমরা কমেন্ট বক্সে করতে পারো। আই মাস্ট ট্রাই টু গিভ ইউর অ্যান্সার অ্যাজ মাই বেস্ট। আমি আমার মতো করে তোমাদের সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার টেক্সটটা আমরা দেখি। 5 miles meandering with a mazy motion, through wood and dale the sacred river ran, then reached the caverns measureless to man, and sank in tumult to a lifeless ocean. And amid this tumult Kubla heard from far ancestral voices professing awe. তো প্রথম যে লাইন সেটাতে বলা হচ্ছে যে 5 miles meandering with a mazy motion, 5 মাইল এঁকে বেঁকে মজাদার গতিতে, থ্রু উড অ্যান্ড ডেল দ্য স্যাক্রেড রিভার র্যান, জঙ্গল এবং উপত্যকার মধ্যে দিয়ে পবিত্র নদী দৌড়ে গিয়েছে বা বয়ে গিয়েছে। দেন রিচ দ্য কভার্নস মেজারলেস টু ম্যান, তারপরে একটি গুঁয়োতে পৌঁছেছে যেই গুঁয়োটা মানুষের কাছে পরিমাপ করা অসম্ভব। তো এই 3 লাইনের যে মানে সেটা এরকম দাঁড়াচ্ছে যে একটা নদী, সে আঁকা বাঁকা পথ দিয়ে 5 মাইল গতিতে, মানে 5 মাইল দূরত্ব জঙ্গল এবং উপত্যকাকে পার করে একটা গুঁয়োতে এসে পড়ছে, যেই গুঁয়োটা মানুষের কাছে মেজার করাটা ইম্পসিবল। অ্যান্ড ওশিয়ান অ্যান্ড স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, কিন্তু এখানে হবে যে পড়ছে, মানে সেই নদীর যে জল সেই জলগুলো পড়ছে। ইন টিউমাল্ট সশব্দে বা ভয়ঙ্কর আওয়াজের সাথে, টু আ লাইফলেস ওশিয়ান একটা প্রাণহীন মহাসাগরে। And amid this tumult কুবলা heard from far, এবং এই ভয়ঙ্কর আওয়াজের মধ্যে কুবলা খান দূর থেকে শুনছে ancestral voices professing awe. ancestral voices মানে এই নয় যে পুরনো ভয়েসগুলো, ancestral voices মানে হচ্ছে যে তার ফরফাদার বা প্যারেন্টেজ, তার যে পূর্বপুরুষের যে ভবিষ্যৎবাণী যুদ্ধের ব্যাপারে সেটা সে শুনতে পাচ্ছে। তাহলে আমাদের এই 6 লাইনের যে বাংলা মিনিং সেটা এরকম দাঁড়াচ্ছে যে একটা নদী আঁকা বাঁকা পথে বয়ে আসছে মজাদার গতিতে জঙ্গল এবং উপত্যকার মধ্যে দিয়ে, তারপরে সে একটা গুঁয়োতে পৌঁছাচ্ছে যেই গুঁয়োটা পরিমাপ করা মানুষের পক্ষে ইম্পসিবল। তারপরে সেই নদী সশব্দে একটি গুঁয়োতে মানে একটি প্রাণহীন মহাসাগরে পড়ছে। কুবলা খান সেই শব্দগুলো দূর থেকে শুনছে এবং তার পূর্বপুরুষের যে ভবিষ্যৎবাণী যুদ্ধের সেটা সে রিমেম্বার। দ্য শ্যাডো অফ দ্য ডোম অফ প্লেজার floated midway on the waves, where was heard the mingled measure from the fountain and the caves. It was a miracle of rare device, a sunny pleasure dome with caves of ice. The shadow of the dome of pleasure, ছায়া of the dome of pleasure, সেই যে আরামদায়ক যে ঘর, মানে কুবলা খান আমরা প্রথমেই দেখলাম যে কুবলা খান একটা আরামদায়ক অট্টালিকা তৈরির জন্য আদেশ করছেন। তো এখানে সেই অট্টালিকার যে ছায়া সেটার কথা বলা হচ্ছে। ফ্লটেড মিডওয়ে অন দ্য ওয়েভ, সেই যে নদীর যে ঢেউ সেই ঢেউয়ের মাঝে ভাসছে। হোয়ার ওয়াজ হার্ড দ্য মিঙ্গল মেজার,
হোয়ার ওয়াজ যেখানে করে, হার্ড শোনা যাচ্ছিল, দ্য মিঙ্গলড মানে জোড়া, মেজার পরিমাপ। মিঙ্গেল কথাটা আমরা অনেকেই জানি যে সিঙ্গেল মানে হচ্ছে একজন, আর মিঙ্গেল মানে যখন একের বেশি জন। তার মানে এখানে এরকমই হয়তো বোঝাতে চাইছেন যে যেখানে একটা নদী বা একের বেশি নদী মিশে যে একটা পরিমাপ, সেই পরিমাপটাকে এখানে বোঝানো হচ্ছে। যে হয়তো দেখা গেলো যে 2-3 দিক থেকে জল আসছে, বা জলের যে আওয়াজটা সেইটাকে হয়তো এখানে মিঙ্গেল বলা হয়েছে। ফ্রম দ্য ফাউন্টেন অ্যান্ড দ্য কেভস, এবং তার পরের লাইনে সেটা ক্লিয়ার হয়ে গেল যে এদিকে আবার ফাউন্টেনের যে তোমার জল, ওদিকে নদীর জল, মানে এই যে এই জলগুলো মিশে সেখানে যে আওয়াজটা সেটা মিঙ্গেল হয়ে গেল। সিঙ্গেল মানে যখন তুমি একা, যখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হলো, বা তোমার ম্যারিজ হলো, তারপরে তোমরা কি হলো, দুজন হয়ে গেলে, তখন সেটাকে বলা হচ্ছে মিঙ্গেল। ঠিক তেমনই যখন কি শুধুমাত্র নদীটা ছিল তখন সেটা ছিল সিঙ্গেল, কিন্তু যখন এখানে ফাউন্টেনের জল, আবার গুয়োর এদিকে আওয়াজ, তখন কি সে আওয়াজটাকে এখানে লেখক মিঙ্গেল করে দিল। বুঝা গেল ব্যাপারটা? তারপরে দেখো, ইট ওয়াজ আ মিরাকেল অফ রিয়ার ডিভাইস। এটা ছিল একটা হালকা হালকা দুলকা ডাক বা এরকম কিছু, হ্যাঁ, ডিভাইস মানে যন্ত্র। এটা ছিল একটা, ইট ওয়াজ আ মিরাকেল অফ রিয়ার ডিভাইস, এটা ছিল একটা অলৌকিক হালকা ডাক। আ সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। এবার যদি কোশ্চেন আসে যে এই যে এটা এটা মিরাকেল কেন বলা হলো, তাহলে তখন তোমরা অ্যান্সার কি লিখবে, যে আসানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। সেই যে প্লেজার যে ডোমটা ছিল, সেই গুঁয়োটা সেটা কি ছিল, বরফের। তাহলে লেখক দিতেই পারে যে ডোমটাকে কেন ওখানে মিরাকেল বলা হলো। তাহলে তখন তোমরা শর্ট অ্যান্সারের জন্য বলবা যে আসানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। তাহলে আমরা আবারও এই 6 লাইনের যে বাংলা মানে সেটা এরকম দাঁড়াচ্ছে যে সেই যে প্যালেস, সেই প্যালেসের ছায়া নদীর জলের মাঝে ভাসছে, সেখানে একের বেশি ফাউন্টেনের এবং নদীর যে আওয়াজ সেটা যুক্ত হয়ে শোনা যাচ্ছে, এবং এটা হচ্ছে অলৌকিক ডিভাইস। কেননা যে এই যে গুঁয়োটা সেটা বরফের বলে আখ্যা। A damsel with a dulcimer, in a vision once I saw, it was an Abyssinian maid, and on her dulcimer she played, singing of Mount Abora, could I revive within me. A damsel with a dulcimer. Damsel মানে হচ্ছে যে a young unmarried ওম্যান, একটা যুবতী অবিবাহিত মহিলা যাকে আমরা ডামসেল বলা হয়। উইথ আর ডালসিমার, ডালসিমার তোমার একটা পুরনো বাদ্যযন্ত্র, যেটা তোমার পিয়ানোর মতোই দেখতে, বা পিয়ানোই বলে থাকে অনেকে। তো এখানে একজন মহিলাকে প্রেজেন্ট করছে, যে একজন যুবক অবিবাহিত মহিলা, তার হাতে কি রয়েছে, একটা পিয়ানো রয়েছে। ইন আ ভিজন ওয়ান্স আই স, আমি তাকে আমার স্বপ্নে বা কল্পনাতে দেখেছিলাম। ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান মেড, এটা ছিল একটা অ্যাবিসিনিয়ান মেড, মানে তোমরা তো বুঝেই যে কাজের লোক বা কেউ, হাবসি বা এরকম কিছু। অ্যান্ড ওয়ান হার ডালসিমার সি প্লেড, এবং তার কাছে যে পিয়ানোটা ছিল সেটা সে বাজাচ্ছিল। সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা। হু ইজ অ্যাবোরা? Abora is the name of an ancestral solar deity. তো সে কি করছিল, যে ডালসিমার বাজিয়ে অ্যাবোরার জন্য গান করছিল। কুড আই রিভাইভ উইদিন মি? আর লেখক সেটাকে শুনে বলছে যে আচ্ছা, আমি কি আমার মধ্যে জেগে উঠতে আর পারবো?
আমরা অনেক সময় অবাক হয়ে যাই, দিয়ে বলি না যে আমি কি শুনলাম বা আমি কি দেখলাম। তো ঠিক সেখানে এটা লেখক এরকমই একটা মানে এক্সক্লেমেশন সেন্টেন্স ইউজ করছে যে আমি কি আমার মধ্যে জেগে উঠতে পারবো, বা আমি কি আমার মধ্যে আছি, আমি আমার সেন্সের মধ্যে আছি তো, না আমি আমার সেন্স হারিয়ে ফেলেছি, এরকম একটা যেন কোশ্চেন করছে। তো এর 6 লাইনের বাংলাটা এরকম দাঁড়াচ্ছে, লেখক এখানে একজন অবিবাহিত যুবতী মেয়েকে প্রেজেন্ট করছে একটা পিয়ানোর সাথে। সে যাকে তার স্বপ্নে দেখেছিল এক সময়, সে ছিল একটা হাবসির কাজের মেয়ে। সে তার ডালসিমারটা বাজাচ্ছিল এবং সে গান করছিল অ্যাবোরার। এবং লেখক শেষে হয়তো তার গানে মুগ্ধ হয়ে যায় বা তার রূপে মুগ্ধ হয়ে গিয়ে বলে যে কুড আই রিভাইভ উইদিন মি হার সিম্ফনি অ্যান্ড সং টু সাচ a deep delight it would win me, that with music loud and long I would build that dome in air, that sunny dome, those caves of ice, and all who heard should see them there. Her symphony and song. আমরা আগে দেখলাম যে লেখক একটা কোশ্চেন করলো যে কুড আই রিভাইভ উইদিন মি, আমি কি আমার মাঝে আছি বা আমি কি সেন্সে আছি। তার যে অ্যান্সার এখানে লেখক এবার বলছে যে হার সিম্ফনি, তার যে ঐকতান অ্যান্ড সং, গান, টু সাচ ডিপ ডিলাইট, এতটা আনন্দদায়ক, ইট উড উইন মি, এটা আমাকে জিতে নিবে। ইট মিনস আই সে ইউ দ্যাট whether whether the poet impressed by his figure or the song, we don't know, but now it is clear to us by this line. এখন আমাদের কাছে এই লাইনগুলো দ্বারা স্পষ্ট, এর আগে কিন্তু স্পষ্ট ছিল না, এখন স্পষ্ট যে লেখক সেই যে মেয়েটার যে ঐকটান সিম্ফনি এবং যে সং, তার দ্বারা ইমপ্রেস হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। তাই তিনি বলছেন ইট উড উইন মি, এটা আমাকে জিতে নিবে, টু সাচ এ ডিপ ডিলাইট, এটা এতটাই আকর্ষণীয় বা এতটাই আনন্দদায়ক, দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং, এইরকম একটা আওয়াজ মুগ্ধকর এবং দীর্ঘ, আই উড বিল্ড দ্যাট ডোম ইন ইয়ার, এবং সে এবার হুব্বে পড়ে গেল বা সে এবার স্বপ্নে চলে এলো এবং এবার সে বলছে যে আমি এই যে প্যালেসটা তৈরি করবো বলছি, এটা এবার আমি বায়ুতে তৈরি করতে পারি। দ্যাট সানি ডোম, দোজ কেভস অফ আইস, এই যে বরফের যে গুঁয়ো, সেটা আমি এবার বায়ুতে করব। অ্যান্ড ওয়াল হু হার্ড শুড সি দেম দেয়ার, এবং যারা আমার যে এই কথাগুলো শুনলো তাদেরকে সেখানে উপস্থিত থাকা দরকার। তাহলে এই 6টা লাইনে আবার লেখক এটাই বলতে চাইছেন যে সেই মেয়েটার যে ঐকতান সিম্ফনি এবং সং, তাতে সে এখন মুগ্ধ। হয়তো এই দুটো সিম্ফনি আর সং তাকে ইমপ্রেস করেছে, সে এখন মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এবং সে হাবুডুবু খাওয়ার ফলে এখন তার মধ্যে একটা রোমান্টিকর থিং কাজ করছে, যার ফলে সে বলছে যে বায়ুতে আমি এখন একটা আরামদায়ক ঘর করতে চাই, প্যালেস তৈরি করতে চাই বরফের গুঁড়োর, এবং সেখানে করে যারা আমার কথাগুলো শুনলো তারা সেখানে থাকবে। লাস্ট স্ট্যাঞ্জা, and all should cry, beware, beware, his flashing eyes, his flowing hair, weave a circle round his thighs, and close your eyes with holy dread, for he on honey dew had fed and drank the milk of paradise. And all should cry, এবং সবার উচিত কান্না করার। বিওয়ার বিওয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার থাকো, লেখক বলছে যে সবারই উচিত কান্না করার, হুঁশিয়ার থাকো হুঁশিয়ার থাকো। এই লাইনটার মানে এটাই হয়তো বোঝাতে চাইছেন লেখক যে সেই মেয়েটাকে সে এতটাই ভালোবেসে ফেলেছে, সি গোজ ইন হার সো ডিপ,
সে তার ভিতরে এতটাই মানে চলে গেছে যে সে যদি এখন তাকে ছেড়ে দেয় বা ব্রেকআপ করে দেয় তাহলে হয়তো সে কান্না করতে লাগবে, এরকম একটা ব্যাপার। তাই তিনি বলছেন যে বিওয়্যার বিওয়্যার, হুঁশিয়ার থাকো হুঁশিয়ার থাকো, অ্যান্ড ওয়াল শুড ক্রাই, সবার কান্না করা হতে পারে বা কান্না করা উচিত। হিজ ফ্ল্যাশিং আইজ, তার যে ঝকঝকে বা স্পার্কলিং বা গ্লিজনিং আইজ, তার যে ঝকঝকে চোখ। হিজ ফ্ল্যাটেনিং হেয়ার, তার যে উড়ন্ত চুল। উইভ আ সার্কেল রাউন্ড হিম থ্রাইস, তার মধ্যে একটা গোল ভীষণ একটা রাউন্ড বা ভীষণ একটা আকর্ষণ তৈরি করে। তাহলে তার আইজ, তার যে চুল, উড়ন্ত চুল, এটা একটা কি করছে, ভীষণ আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে লেখকের কাছে। অ্যান্ড ক্লোজ ইউর আইজ উইথ হোলি ড্রেড, এবং লেখক বলছে রিডারদেরকে যে তোমার যে চোখ, সেই চোখ দুটো বন্ধ করো ভীষণ ভয়ে। ফর হি ওয়ান হানি ডিউ হ্যাড ফেড, সে একটা মিষ্টি জাতীয় ফল খেয়ে নিয়েছে। মানে এখানে মিষ্টি জাতীয় ফল বলতে ওয়ান হানিডিউ, হানিডিউ মানে হচ্ছে এক ধরনের মিষ্টি জাতীয় ফল, এখানে লাভ বলা যেতে পারে। যে লেখক এখন তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এবং সেটা সে খেয়ে ফেলেছে। অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, এবং যেন মনে হচ্ছে যে হি ফল ইন ইন দ্য ল্যাড ইজ লাভ অ্যান্ড ইট সিমস হি ইজ ইন দ্য প্যারাডাইস, হি হ্যাজ গেন দ্য প্যারাডাইস। সে তার ভালোবাসায় পড়ে গিয়ে মনে হচ্ছে যেন সে প্যারাডাইসের যে মিল্ক সেটাকে সে ড্রিঙ্ক করেছে। তো এই 6 লাইনের মানে হচ্ছে এরকম যে লেখক বলছে যে তোমরা এবার হুঁশিয়ার থাকো, তোমরা হুঁশিয়ার থাকো, কারণ তোমাদেরকে কান্না করতে হতে পারে। তার যে চোখ, তার যে ঝকঝকে চোখ, তার যে উড়ন্ত চুল, এগুলো কি করছে, একটা আকর্ষণ তৈরি করছে ভীষণ ভাবে। তারপরে লেখক বলছে যে তোমরা তোমাদের চোখগুলোকে বন্ধ করো ভয়ের সাথে, আমি একটা মিষ্টি জাতীয় ফল খেয়ে ফেলেছি, যেটা বললাম যে লাভ, অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, এবং আমি স্বর্গের যে মিল্ক সেটাকেও ড্রিঙ্ক করেছি। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস অল অফ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।